नमस्कार बंधुरा नतून ब्लगे सबाइके स्वागत जानाई। आजकेर दिनटा शुरू हয়েছে खूब सुंदर एक दृश्य देखिए। आज के आमार शशुरमशाई ऊपरे एसे टुपुर की महाभारतेर किछु गल्प बोलछेन जेगुलो ओनार मजा लागे बोलते एबं टुपुरও शुने बेश आनंद पाচ্ছে। किन्तु कि जानेन पेछन थेके बड्ड बेशी माइक बाजছে जार फले ओनार कथागुलो एकटु अस्पष्ट, ताई अरिजिनाल साउंडटा राखते पारलाम ना। এই বিছানার চাদর এবং এই পাশ বালিশের ওয়ার মাথার বালিশের ওয়ার সব মিলিয়ে আমার শ্বশুর মশাইয়েরও খুব পছন্দ হয়েছে। কিন্তু এই চাদরে উনি শোবেন না সেটা বললেন, কারণ বললেন এগুলো একদম বাচ্চাদের রং, তো আমার বয়স হয়েছে, এই রং আমাকে মানাবে না, বিছানার চাদরেও না। তো যাই হোক, আজকে মিনা মাসি না একটুখানি সময়ের জন্য এসেছিলেন, অত্যন্ত অসুস্থ হয়ে এসেছিলেন। এসে নিজের মতো করে দুখানা ভাত বসিয়ে দিয়েছেন। আমি যখন রান্নাঘরে এলাম তখন দেখছি ধুঁকছে, তারপর ওনাকে পাঠিয়ে দেওয়া হলো। বললাম যে না, সমস্ত রান্না আমি করে নেব, এই মতাবস্থায় তোমার কাজ করতে হবে না। তো এখন একটুখানি ওপরে যাচ্ছি, কারণ আমার আজকে ছাদে তো সকালবেলা থেকে উঠে অনেক বিছানা চাদর সমস্ত মেলা হয়েছে। ছাদটা পুরো শামিয়ানা টাঙানো মনে হচ্ছে, 9খানা বিছানার চাদর। বুঝতেই পারছেন এক ছাদের মধ্যে মেলা হলে যা হয়। এখনো পর্যন্ত মামনি আসেনি, যার ফলেতে কাছাকাছি জিনিসপত্র মেলা হয়নি, কিন্তু স্পেস পেত না যদি ভোরবেলায় না মেলে দিতাম। এখন কিন্তু অনেকগুলোই প্রায় শুকিয়ে গেছে। ইতিমধ্যে নিচে থেকে আমার হাঁক পড়েছে। আদিত্য এসেছে, আগের দিন আদিত্য আসার কথা ছিল আমাদের সোফাটাকে ওপরে তুলে দেওয়া নিয়ে, তো সেটা ও লোক পায়নি, যার ফলে আগের দিনও করতে পারেনি। আজকে কাকে যেন একটা ধরে নিয়ে এসেছে, দুজন মিলে ওরা সোফাটাকে তুলে দেবে। আর আমি এভাবে করে যেহেতু জিনিসপত্র যেগুলো শুকিয়ে গেছে খানিকটা স্পেস বাড়িয়ে নিচ্ছি, কারণ আদিত্য এক্ষুনি নিচ থেকে ওপরে চলে এলো বলে। আর আমার মায়ের খবর যারা জানতে চেয়েছেন, মা আজকে ডাক্তারের কাছে গেছেন এবং আমাকে ওখানকার দিনহাটা থেকে সবাই বারণ করছে এক্ষুনি আসিস না, প্রয়োজন বুঝলে আমরা খবর দেব। ছাদ শামিয়ানা হয়ে আছে, এখন যেগুলো শুকিয়ে গেছে কিছু এখনও শুকায়নি, 2-3টে, তা মানে শুকায়নি মানে সামান্য, আর বাদ বাকি বেশিরভাগই শুকিয়ে গেছে। সেগুলো সব সরিয়ে দিয়ে ছাদ খালি করতে হবে। আসলে ছাদে আজকে ওই সোফা দুটো নিচে সেটা তুলে দেবে, কালকে যেটা তোলার কথা ছিল। একা তো পারবে না, কিন্তু আসলে সাথে আরেকজনকে নিতে হবে। সেই আদিত্য সেই সাথীর মানুষকে কালকে পায়নি, সেই জন্য কালকে করতে পারেনি। তো যাই হোক, আজকে মোটর উপর পেয়েছে, নিয়ে আসছে। একটা তো ওই যে রেখে গেছে এখানে, আর একটা বড় যেটা সেটা নিয়ে আসছে। আসতে বাবা, রেখে দাও। হ্যাঁ ব্যাস, এরকম জায়গাতে থাকো, ওখানে তোমাদের কাজ করতে অসুবিধা হবে। আপাতত এটা এরকমভাবে রাখা হলো, এটা চেঞ্জ করে দেওয়া হবে। আপাতত জামা কাপড় মেললে এবার এই দিকটা সমস্যা হবে, সেই জন্য থাক, আপাতত রেখে দিয়ে গেল। তো হয়ে গেছে আজকের দিনের মতো। মিনা মাসি খুব গুরুতর অসুস্থ, সে অবস্থায় কাজে এসেছে। আর আমার মায়ের খবর হচ্ছে মা ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার কি বললো এখনও ঠিক জানি না। রাত্রেবেলাতে যথারীতি শ্বাসের সমস্যা হয়েছে, আমি ঠিক এটাই অনুমান করছিলাম। তবে ভোর রাত্রের দিকে নিজে সামলে নিয়েছে কোনো ক্রমে, আমাকে খবর দেয়নি। এখন ভালো একটা খবর পাচ্ছি, সেটা হচ্ছে আমার ইয়েলো পিওনি ফুটেছে। এই যে ইয়েলো পিওনি ফুটেছে। আর এই যে আর একজন গাছের ক্ষতি করতে, ঠিক কি বলবো এদেরকে, বোঝেও না কিছু। খুব সুন্দর লাগছে দেখতে, গাছটা খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এটা 1000 পেটাল, এটা তো এই টবে হবে না মনে হয় না। আর এটাও খুব সুন্দর হচ্ছে, এটা রেড ফিলিপ। আর ওই রেড ফিলিপটা এখনও নামানো হয়নি, ওটা নামানো হবে, এই সপ্তাহে নামিয়ে দেবো। আর আপাতত এই করে নিজের মনটাকে একটুখানি ডাইভার্ট করছি। ওপরে রান্নাবান্না কিছু এখনও হয়নি, শুধু মিনামাসি এসেছে, ভাত রান্না করে দিয়ে শরীর ভীষণ খারাপ করছিল। আমরা ওকে টাকা দিয়ে দিলাম, বলে চলে যাও, তা চলে গেছে অলরেডি। বুম্বাদা খুব রাগারাগি করছে যে তুমি এই অবস্থায় কেন কাজ করতে এসেছো। তা ঠিক আছে, ও বেরিয়ে পড়েছে, তারপরে অনুভব করেছে যে ওর শরীর খুব বেশি খারাপ করছে, চলে গেছে। এবার সোজাসুজি বাড়ি চলে যাবে, 2 দিনের ছুটি ওকে দেওয়া হলো। তা ও বললো যদি শরীর ভালো লাগে তাহলে কিন্তু চলে আসবো। আমি যদি শরীর খারাপ লাগে তাহলে কিন্তু করো না, কারণ রান্নার কাজ তো আগুনের কাজ, মুখ থুবড়ে পড়ে গেলে মুশকিল। তো যাই হোক, এই কাজটা অনেক দিনের ছিল। এবারে নিচের এটাকে ঢেকে দিতে হবে ভালোভাবে। ঢেকে দেওয়ার পরে তারপর বারান্দা থেকে যে জিনিসপত্রগুলো বেরোলো আর কি, সেগুলো সব ঝাঁট পোছ করে বারান্দাটাকে সুন্দর করে সাজাতে হবে। তো এখন আপাতত আমি এই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব নিচে নিয়ে যাই।
ছাদ খালি করতে হবে, কিন্তু তার আগে একটুখানি বসে নি। এটা সোফা কাম বেডও ভালো, ওটা বিক্রি করার মোটেই খুব একটা ইচ্ছা নেই আমার। যেন মাঝে মাঝে মনে হয় এই জিনিসপত্রগুলোকে সরিয়ে দিয়ে যদি এর সামনে এটাকে রেখে দেওয়া যেত, মানে এই গাছপালা একটু সরিয়ে সরিয়ে দিয়ে এই সোফাটাকে একটু ওই দিকটা দিয়ে দেওয়া যেত, তাহলে একটু বসে বসে বাইরেটা দেখা যেত। ঠিক আছে, আপাতত এরকমও চলবে। এখানে বসে বসে একটা খুব সুন্দর স্যুপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, করলা হয়েছে এই যে। কাছ থেকে গিয়ে দেখি। বসিয়ে দিলাম একদিকে ডাল, যেরকমভাবে আমার মেয়ে আমার বর খুব ভালোবাসে ঠিক সেরকমভাবেই করছি, আর একদিকে করব সিম্পল চিকেন কষা। কাটাকুটি থাকলে খুব একটা রান্না করতে তো বেশি সময় লাগে না। মিনামাসি যতক্ষণ না ভাতটা সেদ্ধ হচ্ছিল বসে বসে কি করবে তাই জন্য টুকটুক করে কেটে রেখে দিয়েছে, কাজেই এখন আমি এটুকু করে নিচ্ছি, কোনো ব্যাপারই না। আর আজকে আমার মেয়ে বললো চিকেনটা নাকি দারুণ হয়েছে। আপনার রান্নাটা দেখেও খানিকটা বুঝতে পারবেন কষানোটা আজকে দুর্দান্ত ভালো হয়েছিল। আর যাই হোক, এখন আপাতত এগুলো করতে আমার আধ ঘন্টার বেশি সময় লাগেনি। কড়াইয়েতে মাংস রান্না করেও বেশি সময় লাগেনি। চিকেন তো সেদ্ধ হতে সময় লাগে না। একবার ভেবেছিলাম প্রেশারেতেই করব, তারপর মনে হলো কড়াইটা যখন এঁঠো হলোই তখন কড়াইতেই করি। তো এমনিতেই কষাতে সুবিধে হয় আমার বড্ড বেশি, মানে কড়াইয়ে, কাজেই রান্না করেও আনন্দ, একটু সময়টা একটু বেশি লাগে এই যা। তো যাই হোক, এই যে এখন চিকেন কষানো চলছে, তারপর সব মিলিয়ে মিশিয়ে যেটুকু করার, মানে জল গরম করে দিয়ে দেওয়া, যেরকমভাবে করে আর কি সেরকমভাবেই করে নিলাম। তোই আর কি, তাড়াতাড়ি রান্নাই বেশি ভালো খেতে হয়, এটা আমার পূর্ব অভিজ্ঞতা বলে। আজকের দিনেও তার ব্যতিক্রম হলো না। আশপাশে কেউ তন্দুরি বানাচ্ছে, তন্দুর চিকেনের গন্ধ পাচ্ছি। আমারটা এতটাও পুড়ে যায়নি যে তন্দুরির গন্ধ পাওয়া যাবে। তো আমার মা ডাক্তারের কাছে এসে গিয়েছিলেন, ডাক্তারবাবু বলেছেন এটা সম্ভবত কোনো একটা ইনসেক্ট থেকে হয়েছে। মা তো সকালবেলা এত বৃষ্টি বাদলার মধ্যে একতলায় গিয়ে গিয়ে কাঞ্চন ফুলপাড়া, কড়ি ফুলপাড়া এগুলো করেন, সম্ভবত সেইখান থেকে হয়েছে। ফুড অ্যালার্জি, ওনার বক্তব্য যে এটা নয়। ওষুধ দিয়েছেন অনেক টাকার, মার বক্তব্য সেরে গেলেই হলো। এখন ওগুলো নিয়ে ভেবে তো লাভ নেই, কথা তো সেরে গেলেই হলো। তো মার কথাবার্তা শুনে একটা ওষুধ খেয়েছে, ঠিকঠাক লেগেছে আমার। আমি আসলে খুবই ভয় পেয়ে গেছিলাম কালকে যখন শুনেছিলাম যে ডাক্তার দেখানো হয়নি। আমি জানি যে ডাক্তার দেখালে কিছু একটা সুরাহার ডেফিনেটলি হবে, কিন্তু সেটাই যে হয়নি এবং রাত্রেবেলায় যে কি পরিস্থিতি হতে পারে সেটা নিয়ে আমার খুবই আতঙ্কিত ছিলাম, এবং সেটা হয়েছে। তো যা হোক, সেটা ম্যানেজ হয়ে গেছে আপাতত। ডাক্তারবাবু দেখেছেন, দেখে মাকে ভৎসনা করেছেন যথারীতি যে আপনি অনেক আগেই আপনার আসা উচিত ছিল, এরকম করে ফেলে রাখবেন না। আর গলা শুনে মনে হচ্ছে মা ঠিক আছেন এই আপাতত। আর প্রচণ্ড উইক হয়ে গেছেন, এখন এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তো আমি একটা আয়ার জন্য ফোন করেছিলাম একজনকে, তো মা বলছেন যে না এখন আর সেটা লাগবে না। কারণ মমিনাদি আরও এক দু বাড়িতে কাজ করে, আর তাছাড়া সেবা শুশ্রূষা যেটা ব্যাপার সেটা মমিনাদি ঠিকঠাক পারবে বলে আমার মনেও হয় না। কিন্তু উঠতে পারছিল না, মাথা উলটপালট করছিল, এসবগুলোর জন্য তো আমার মনে হয়েছিল যে একটা হেল্প লাগবে। ঠিক আছে, মা যখন না বলছেন, মোটামুটি বুঝতে পারলাম যে এই যাত্রা বোধহয় আমার ভাড়াটা কাটিয়ে উঠলেন। আমার মায়ের সময়টা খুব খারাপ যাচ্ছে, আমার শ্বশুরমশাই বারবারই বলছেন। আরও মানে অনেকগুলো ব্যাপারেই আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কালকে সন্ধ্যাবেলার পর থেকে খুব খারাপ গেছে সময়টা। গেলে পরে আমি যাবো। এবার নিচটা একটু কেমন হলো, ফাঁকা হওয়ার পর কেমন দেখতে লাগছে, কি করব। ফাঁকা না হলে আমি ঠিক বুঝতে পারছিলাম না কোন জায়গাটায় কি রাখা যেতে পারে। হ্যাঁ, তো দেখি ফাঁকা যখন হয়েছে এখন কীভাবে বারান্দাটাকে একটুখানি সুন্দরভাবে রাখা যায় সে ব্যবস্থা করি। যাক, রঙটা খাসা এসেছে বটে, তাড়াহুড়ো রান্না বেশি ভালো হয়।
মা ভালো আছে বন্ধুরা, ভীষণ রিলিফ, ভীষণ ভীষণ রিলিফ। উফ, আমার না মানে অনাথ হয়ে যাওয়ার ভয়টা ভীষণ, ভুলভাল কথাও বলে ফেলি অনেক সময় এই ভয়ের চোটে। যাই হোক, ঠিক আছে, আপাতত একটু চা খাই, তারপর নিচে যাবো। আজকে শুক্রবার, আজকে এগুলো নির্ধারিত কাজ আসলে। আজকে নিচের সদর, তারপরে এই সমস্ত কিছু সামনে থেকে গ্রিল দিয়ে সব ধুয়ে দেওয়ার দিন, সেটাই এখন হচ্ছে। নিচে ধোয়া চলছে, হয়েও গেছে কিছুটা। সামনের বারান্দাটাও তাই হবে আজকে। চলছে কোথায় সামনেটা ধোয়া? হ্যাঁ, ওই এটা হয়ে গেছে, না এটা এখনো হয়নি, এটা এখনো করেনি। এই যে সামনেটা হয়ে গেছে, আর এই যে বারান্দা পুরো খালি। উফ, বাপরে বাপ, একটা খালি স্পেস কতটা যে আনন্দ দেয় মানুষকে। আজকে কৌশিকী অমাবস্যা। আমি অনেক দিন আগে থেকেই ভেবেছি যে আজকের দিনটাতে আমি একটুখানি মন্দিরেতে যাব, তো একটু বাদে বেরোবো। আর কালকে আমি কিন্তু কোনো কিচ্ছু আনিনি, না ব্লিঙ্কিট করেছি, না নিজে গিয়েছি। সেই জন্যই আর কি আজকে সমস্ত কিছু ফিরতি পথে টুকিটাকে অনেক কিছুই তো লাগবে, সেগুলো সব ফর্দ করে নিয়ে যাচ্ছি, বাজার করে নিয়ে এসে চলে যাব। তবে আধ ঘন্টাতে শোবো, তারপরে বেরোবো। মায়ের ইচ্ছা কালী মন্দিরে যাবো না ভেবেছি, বাড়ি থেকে অনেকটা দূর পড়ে, আর তাছাড়া ওদের বন্ধ করার এবং খোলার নিয়মের কোনো মাথামুন্ডু নেই। সেই জন্য এমন একটা জায়গায় যাব যেটা মোটামুটি আমি জানি অনেক রাত অবধি সেটা খোলা থাকে। সেটা হচ্ছে রবীন্দ্রনগর মোড়ের ওখানে যে ইচ্ছাপূরণ মনস্কামনা কালী মন্দির হয়েছে সেটাতে। তো যাই হোক, সেখানে গেলাম, উলুধ্বনি চতুর্দিক থেকে এত সুন্দর আসছিল, খুব ভালো লাগছিল। তো কিন্তু এক একটা দিনের বেরোনো অদ্ভুতভাবে মনে থেকে যায়। আজকে যেমন বেরোনোটা মনে থাকবে, কারণ ঠিক মৃত্যুর মুখ থেকে ফেরত এলাম আজকে, একদম এই কথাটাই সত্যি। কারণটা কিভাবে হলো, কী বৃত্তান্ত, সেটা একটু বাদে আমি আপনাদের বলছি। যাওয়ার সময় তেমন কিছু হলো না, কিন্তু ফেরার সময় হলো। মায়ের ইচ্ছা কালী মন্দিরে এলাম, মাটা বড্ড মায়াময় জানেন, এখানকার দেখতে বড্ড ভালো লাগে। একেবারে সোজাসুজি মায়ের এখানে দাঁড়িয়ে আছি, বহু লোকেই বসেছিলেন, আমি বসলাম না, কারণ এখানে আমাকে বাড়ি যেতে হবে বেশ কিছু জিনিসপত্র কিনে। এখানে লেখাটা দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে 7 ঘটিকায় পুজো শুরু হবে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতে দেখতে 8:15 বেজে গেল। তারপর এখান থেকে একটুখানি গেলাম, একটা গোপালের কটনের জামা নেবার ইচ্ছা ছিল, কিন্তু অসম্ভব বেশি দাম নিচ্ছে এখানটাতে। বুঝলাম বিধান মার্কেট থেকেই কিনতে হবে এগুলো, মানে যে দামে বিধান মার্কেটে 2টো জামা পাওয়া যাচ্ছে সেখানে এখানে মাত্র 1টা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তারপরে মুদির দোকান থেকে মুদির জিনিসপত্রগুলো নিয়ে তারপরে রিক্সা চড়ে যখন বাড়ি আসছি, তখন একটা বিচ্ছিরি দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটলো না। একটু সিগন্যাল দেওয়া দরকার ছিল, আর লাইন চলে গেলে কেউ দেখবেই না। হ্যাঁ, মানে এমন অন্ধকার জায়গায় ওরকম মারণ গলিতে আবার অর্ধেক রাস্তা জুড়ে হ্যাঁ, গর্ত হয়ে পড়ে আছে। বাপরে, আমার হাত পা কাঁপছে এখন। হ্যাঁ, আমি হঠাৎ করে আমার চোখে পড়ে গেছে, যদি কি করতে হবে, আমার কথা বলতে হতো না, বাদিকে চাপছি, পাততেই হট করে আমার চোখে পড়েছি, চোখে না পড়তো না। তাও ভাগ্যিস ওই জায়গায় একটু, মানে কি বলবো আর কি, কপালে ছিল আমাদের, তাই আর কি বেঁচে গেলাম। হ্যাঁ, ভালোটা কপালে ছিল, কেন ওই মহাদেবকে মানি তো। হ্যাঁ হ্যাঁ, আমি মহাদেবকে খুব মানি। সকালে বেরোইলে সারাদিন মহাদেবকে স্মরণ করি, রাত্রে শোয়ার সময় বাবা মহাদেবকে স্মরণ করি, বিপদ থেকে উনি আমাকে উদ্ধার করে। তো সত্যি তাই, এই জন্য না মাথা জ্বর। আচ্ছা, কাজকর্ম গুটিয়ে ফেলেছি এবং ওয়েদার খুব ভালো আজকে। বৃষ্টি নেই, তবে গরমও একদমই নেই। এই মুহূর্তে তো বৃষ্টি আছে না, বৃষ্টি নেই। কালকে বোধহয় কলেজ আছে। আজকে আমি একটা কাজই করলাম না, সেটা হচ্ছে যে আমি অনেক জামা কাপড় আছে, সে জামা কাপড়গুলো আজকে আর ভাঁজ করিনি। অত বিছানার চাদর, বুঝতেই পারছেন নিচেরগুলো আপনাদের নিচে নিয়ে গেছে। কিন্তু যাই হোক, আজকে তো মানে দিকে দিকে সমস্ত পুজোর ব্যাপার স্যাপার চলছে আজকে। মানে এত ভালো লাগছিল ওই মন্দিরেতে গিয়ে, কিন্তু ফেরার পথে না একটা খুব খারাপ ঘটনা হয়েছে জানেন। মানে কি হয়েছে যে আমি সুভাষপল্লী বাজার থেকে একটা ছাতা নিয়ে যাইনি, সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছিল বৃষ্টি আসলে ভিজে যাবো, রিক্সা নিলাম। রিক্সা নিয়ে, যারা শিলিগুড়ির মানুষ তারা হয়তো বা বুঝতে পারবেন জায়গাটা কোথায়। আমি সুভাষপল্লী বাজার থেকে ভেতরের দিকে আসছি, সুভাষপল্লী যে পার্কটা আছে সেই পার্কটার পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেল, সেই রাস্তাটা দিয়ে ভারত সেবাশ্রম সংঘের যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরলাম। সেখানে প্রণবানন্দজির একটা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুওয়ালা যে রাস্তাটা, সেখান থেকে ডান দিকে ঘুরতে হবে। একটা গলি আছে, সেই গলিটাতে একটা প্রমিনেন্ট আবাসন আছে, যেটা না মতিলাল আবাসন। গলিটা একটু সরু এবং একটু তুলনামূলকভাবে অন্ধকার। তা সেইখানটাতে ওই ভদ্রলোক রিক্সাওয়ালা চালাতে খুব সজাগ রিক্সা চালক। সাধারণত এখন মদ্যমাতালদের রিক্সা চালক কিন্তু প্রচুর মানে
এখানে রয়েছে তো, কিন্তু সেরকম ভাগ্যিস তিনি ছিলেন না। তিনি সম্পূর্ণ সজাগ এবং ওই জায়গাটা সম্পূর্ণ আলো আধারি। হঠাৎ করে তিনি ওম নমঃ শিবায় করে ইয়েটাকে বন্ধ করে দেন, মানে রিক্সাটা একবারে চলন্ত রিক্সাকে তিনি ব্রেক চেপে দেন। কি তারপরে দেখছি অনেকটা জায়গা জুড়ে খুঁড়ে রেখে দিয়েছে রাস্তার কিছুটা অংশ, একের রাস্তাটা সরু, তারপরে জায়গাটা অন্ধকার। এবং লোকটা কি ভাগ্যিস দেখতে পেয়েছে যে ওই জায়গাটাতে খোঁড়া, এবং চতুর্দিকে কেউ একটা খুঁড়ে হয় ইলেকট্রিসিটির লোকেরা, নাহলে মিউনিসিপ্যালিটির লোকেরা, নাহলে কেবল টেবল তারের লোকেরা, তারা খুঁড়ে যে রেখেছে, না সেখানে কোনো আলোর বন্দোবস্ত, না সেই জায়গাটাকে ঘিরে দিয়েছে, জাস্ট খুঁড়ে রেখে দিয়েছে। এবং একটা মৃত্যু ফাঁদ ওখানে পড়েছে। মানুষ যদি বড় বড় বা রিক্সা যদি পাশাপাশি দুটো যায় এবং একটু অন্ধকারাচ্ছন্ন জায়গা যদি একটা টোটো গেল বা কিগুলো, লোকে কিন্তু ওর মধ্যে পড়ে যাবে। পড়ে গেলে কি মারাত্মক বিপদ হবে ভাবতে পারছেন? মানে এই হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর দেশে আইন কানুন বলে কিচ্ছুটি নেই। ওখানটা ওই রকমভাবে বিপজ্জনকভাবে খুঁড়ে যে রেখে চলে গেছে, কোনো ঘেরা দেয়নি, কোনো আলোর ব্যবস্থা করেনি, এই জন্যই যে ওরা জানে যে কেউ যদি পড়ে যায় তাহলে ওদের কিচ্ছু হবে না, কিন্তু যে পড়বে তার অর্থদণ্ড যাবে, সাংঘাতিকভাবে তিনি আহত হবেন বা আরও বেশিও কিছু হতে পারে। সেই জন্য এখন আমি ঠিক করেছি কোনো অন্ধকার গলি যেগুলোতে একটু আলো আধারি রয়েছে, কোথায় যে কে কী করে রেখে দিয়েছে আমি জানি না, এটা শুধু শিলিগুড়ির বলে না, সর্বত্রই। যে আমি এরপর থেকে যখন আমি ফিরবো তখন আমি হাতি মোড় ধরেই ফিরবো, কারণ রাস্তাটা আলোকোজ্জ্বল। আমি যে রাস্তাটা সম্পূর্ণভাবে চিনি, আমি সেই রাস্তা ছাড়া এই কদিন বলুন বা এই সময়ে মানে আমি কিছুতেই আর যাতায়াত করবো না, এটা একদম আমি অ্যাডামেন্ট হয়ে গেছি আজকে থেকে। যে ভাবা নিজের প্রাণ, নিজের ঠাঁই, নিজের দেহ, নিজের কষ্ট, নিজেকে সাবধানে চলতে হবে। এছাড়া আজকে যদি দরকার খাতিরে আমি কেন, যে কেউ পড়ে যেত, রিক্সাটা যদি পড়ে যেত, রিক্সাটা যদি কোমর ভেঙে যেত, যে খুঁড়ে রেখেছে তার কিছু হতো? আইন কিছু করতে পারতো? অভয়া এত বড় একটা কাণ্ড হলো, তার কিছু হলো না তো। কারণ এখন যারা এই সমস্ত অনৈতিক কাজকর্মগুলো করছে তারা জানে এই রাজ্যে কিচ্ছু হবে না, তারা বহাল তবিয়তে থাকবে। সেই জন্য বাবা নিজের আপন মান আপন ঠাই, নিজের দেহ নিজেকে নিজে বুঝতে হবে তখন সিস্টেম পুরো নড়ে যাবে তখন, যখন আপনি খুব ইনফ্লুয়েন্সিয়াল হবেন, আপনার উপরে অনেক কিছু নির্ভর করবে। সেটা যদি না হয়, আপনি যদি সাধারণ মানুষ হন, তা কিছু হবে না। আপনি বেঁচে আছেন কি মরে আছেন, কিচ্ছু হবে না, এটা ধরে নিয়ে চলতে হবে। তাই পরিবার যাতে আপাতত টুকুরটা যাতে আমার ভালো থাকে, সে বন্দোবস্ত আমাকে নিজেকেই করতে হবে, সেহেতু নিজেকে একটু সাবধানে চলতে হবে, এইটুকুই। তো ঠিক আছে, দেখা হচ্ছে বরং কালকে। আমার মা এবেলা ভালো আছে, অনেক কমেছে, চুলকুনি কমে গেছে, কান টানগুলো ফুলে গেছিলো সেটা কমে গেছে, মুখটা ভালোই কমে গেছে, কিন্তু একটা চোখ একদম বন্ধ হয়ে গেছে। শিবজলদা এসেছিলো, শিবজলদার সাথে আমার কথা হলো, শিবজলদা বললেন যে 2-3 দিন লাগবে, তারপর দেখবেন একদম ঠিক হয়ে যাবে। আর আমি এটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, মায়ের জন্মদিনে আমি যাব। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। আপনাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।